নমস্কার। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা। ঝাঁপিয়ে পড়ে শালকের অন্ডকোষে কামড় জামাইবাবুর, হুট করে ঘরে ঢুকে দৃশ্য দেখে ভিড়মি খেলেন স্ত্রী। ভাঙড়ে তৃণমূলের দুই নেতার দরজা, তোলাবাজ বনাম হরিদাস পাল, উত্তপ্ত রাজনীতি। আজ লোকসভায় এক দেশ এক ভোট বিল আনছে সরকার। কখনো সবার সামনে, কখনো একা, সুযোগ পেলেই শরীরের যেখানে সেখানে হাত দিয়ে দেন নতুন স্যার, ছাড় পায় না ছেলেরাও। 52 হাতের দাপট, আমন মরশুমে বাঁকুড়ায় কৃষকদের দুশ্চিন্তা, চূড়ান্ত সতর্কতায় বন দপ্তর। কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কন্যাগড়ে ইন্টারভিউ দিতে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দিলেন মহিলা। আরজিকর ইস্যু, মিলল না ধর্মতলায় ধর্নার অনুমতি, এবার হাইকোর্টে চিকিৎসকরা। বীরভূমে পুরনো বিবাদের জেরে উত্তেজনা, মোড়লের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। আজ মঙ্গলবার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আবাস যোজনার টাকা দেওয়ার উদ্বোধন করবেন। প্রথম কিস্তির 7,000 টাকা পাবেন উপভোক্তারা। আজ মঙ্গলবার নবান্নতে গঙ্গাসাগর নিয়ে বৈঠক রয়েছে। সেই বৈঠকের মধ্যেই আবাস যোজনার টাকা দেওয়ার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথম দফায় এর জন্য খরচ হবে 6,563 কোটি 39,40,000 টাকা। বাংলার বিভিন্ন মানুষ যারা গৃহহীন অথবা যাদের পাকা বাড়ি নেই, তাদের বাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু একাধিকবার কেন্দ্রীয় দল এসেছে ও রিপোর্ট দিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা যা বলা হয়েছে রাজ্য সরকার সেটা করেছে। তবুও কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হয়েছে এখানকার মানুষদের। কলকাতার রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবুও কেন্দ্রের টনক নড়েনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার আবাস প্রকল্পে টাকা দেবে। সেই মতো আজ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21টি জেলা থেকে উপভোক্তাদের হাতে সেই টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসনকে এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে নবান্ন থেকে। তবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে কিছু বিধিনিষেধ করা হয়েছে। কারণ এর আগেই রাজ্য সরকারের প্রকল্প ট্যাবের টাকা গায়েব নিয়ে মুখ্যমন্ত্রী উৎসাহ প্রকাশ করেছিলেন এবং নির্দিষ্টভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে দেখা যায় সেটা জামতারা গ্যাংয়ের কাজ। বিষয়টিকে মাথায় রেখে সতর্কতা নিয়েছে ইতিমধ্যেই নবান্ন। বেশ কয়েক দফা সতর্কতা নিয়েই উপভোক্তার কাছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছবে আজ থেকে। দিদির সঙ্গে জামাইবাবুর রোজ অশান্তি হতো। নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে উঠেছিলেন সকলেই। শ্যালক ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেই চরম বিপদ। আচমকা স্ত্রীর সামনেই শ্যালকের উপর লাফিয়ে পড়ে অন্ডকোষ কামড়ে ছিঁড়ে নিলেন জামাইবাবু। ভয়ঙ্কর কাণ্ড দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফের মাকালতলা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুটিয়ারি শরীফের মাকালতলার বাসিন্দা রবিন মণ্ডল। একই এলাকায় বসবাস করতেন রবিনের জামাইবাবু মুন্না সাবু। অভিযোগ, মুন্না কোনো কাজকর্ম করেন না, বাড়িতে প্রতিনিয়ত অশান্তি হতো স্ত্রীর সঙ্গে। তা নিয়েই সোমবার রাতে প্রতিবাদ করে শ্যালক রবিন। অভিযোগ, ঝামেলার সময় আচমকাই শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়েন জামাইবাবু। তাকে মারধর করে অন্ডকোষ কামড়ে দিয়ে মাংসপিণ্ড ছিঁড়ে নেয়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকেন আক্রান্ত যুবক। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রবিন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত রবিন জানান, এর আগেও জামাইবাবু একইভাবে তার উপর হামলা চালিয়েছেন, তার কানেও কামড় দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটিয়ারি শরীফ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 1000 লাইক ও 300 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। তৃণমূলের শীর্ষ দুই নেতা আরাবুল ইসলাম ও শওকত মোল্লার মধ্যে বাগযুদ্ধে উত্তপ্ত ভাঙড়ের রাজনীতি। একে অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না তারা।
কাটমানির টাকা দিয়ে গরিবদের কম্বল বিতরণের অভিযোগ এনে প্রথমে আরাবুলকে কটাক্ষ করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এর পাল্টা হিসেবে সরাসরি আক্রমণ শানান আরাবুল। শওকত মোল্লার দিকে তোলাবাজির অভিযোগ তুলে আরাবুল বলেন, ওর ছেলে কন্ট্রাক্টর, ওর বউ কন্ট্রাক্টর, আত্মীয় স্বজন সবাই কন্ট্রাক্টর, কোটি কোটি টাকার ব্যবসা হয়, পুরো টাকাটাই উনি নিয়ে চলে আসেন। উনি নিজেও কন্ট্রাক্টর, ফ্যামিলিও কন্ট্রাক্টর, সে আবার ভাঙড়ের কি উন্নয়ন করবে? পাশাপাশি তিনি শওকতকে মুখোশধারী ও তোলাবাজ বলেও কটাক্ষ করেন এবং তৃণমূলের প্রতি বার্তা দেন যেন শওকতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপরেই শওকত মোল্লা আরাবুলকে হরিদাস পাল বলে পাল্টা আক্রমণ করেন। তিনি জানান, আইনি পথে লড়াই করবেন তিনি। শওকত বলেন, লিগাল নোটিশ পাঠিয়েছি, পাগলে কি বললো তাতে আমরা গুরুত্ব দিচ্ছি না। আইনি নোটিশে সবকিছুতে উত্তর দিতে হবে আরাবুলকে। পালতু লোকের দাম বাড়িয়ে লাভ নেই। উনি কে? হরিদাস পাল। একসময় ভাঙড়ের রাজনৈতিক মঞ্চে শক্তিশালী ভূমিকা পালন করতেন আরাবুল ইসলাম, কিন্তু জেলে থাকার সময় রাজনৈতিক সমীকরণ বদলেছে। বর্তমানে শওকত মোল্লা ভাঙড় অঞ্চলে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে জেল থেকে ফিরেই আরাবুল নতুন করে শওকতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কিছুদিন আগে পঞ্চায়েত অফিসের জায়গা না পেয়ে অফিসের সামনে বসে কাজ করার ঘটনাও শিরোনামে এসেছিল। এবার শওকতকে সরাসরি তোলাবাজ আখ্যা দেওয়ার পর থেকেই দুই নেতার তীব্র বাগযুদ্ধ নিয়ে তোলপাড় ভাঙড়ের রাজনৈতিক মহল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আজ সংসদে পেশ করতে চলেছে এক দেশ এক ভোট বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী এই বিল পেশ করবেন লোকসভায়। সমস্ত বিজেপি সাংসদ এদিন যাতে লোকসভায় উপস্থিত থাকেন তার জন্য হুইপ জারি করেছে দল। প্রথম থেকে বিরোধী ইন্ডিয়া জোটের বিরোধিতা করে আসছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছেন প্রথম থেকেই। কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্ত দেশের সংবিধান এবং গণতন্ত্রের উপর বড় আঘাত বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এই বিলের তীব্র বিরোধিতা করছেন। সারা দেশে একাধিপত্য কায়েম করতেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, অভিযোগ বিরোধীদের। কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। সোমবার এই বিল পেশ করবে আগেই সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার, তবে সোমবার তা করেনি। মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে এই বিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোট নীতির ওপর আগেই সিলমোহর দিয়েছে। বিরোধীদের বক্তব্য, গায়ের জোরে এই বিল পাশ করাতে গেলে বিরোধীরা এককাট্টা হয়ে তার প্রতিহত করবে। কোনোভাবেই এই বিলকে মেনে নেওয়া হবে না। সংবিধান বিশেষজ্ঞদের মতে এ ধরনের বিল আইনে পরিণত করা যথেষ্টই কঠিন। অনেকগুলি ধাপ পেরোতে হবে, তবেই তা আইনে পরিণত করা যাবে। যে সংখ্যাধিক্যের সমর্থন প্রয়োজন তা নরেন্দ্র মোদী সরকারের পক্ষে জোগাড় করা যথেষ্টই কঠিন হবে। সংসদে এই বিলের উপর আলোচনায় বিরোধীরা একজোটে প্রতিবাদ করতে প্রস্তুত। আরজিকর কাণ্ডের পর নারীর সম্মান নিয়ে অনেক প্রতিবাদ আন্দোলন হয়েছে। কর্মক্ষেত্রে মহিলারা কতটা নিরাপদ, কেন নিরাপত্তা থাকবে না তা নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু বদলায়নি ছবিটা। কর্মক্ষেত্র তো দূরের কথা, স্কুলের ভেতরেই শ্লীলতাহানি। এক নয়, একাধিক ছাত্রীর একই অভিযোগ। স্কুলে নতুন যোগ দেওয়া রোবোটিক্সের শিক্ষকের স্পর্শ যে খারাপ তা বুঝতে পেরেছে ছাত্রীরা। স্কুলের বিরুদ্ধেও অভিযোগ অভিভাবকদের। হুগলির মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর অভিযোগে সামনে আসে বিষয়টি। তার অভিযোগ, রোবোটিক্স ক্লাসে খারাপভাবে স্পর্শ করেন এক শিক্ষক। গত বুধবার এই ঘটনার পর ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর পরিবার অন্যান্য কয়েকজন অভিভাবকের সঙ্গে এই বিষয়ে কথা বলে। পরের দিনই তারা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। ছাত্রীর মায়ের অভিযোগ, সব শুনেও স্কুল কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষক আরও অনেক ছাত্রের সঙ্গে এমন আচরণ করেন, এমনকি ছাত্রদেরকেও খারাপভাবে স্পর্শ করার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। বলতে গেলে স্কুল কোনো আলোচনা করতে চায়নি বলেও অভিযোগ উঠেছে। সোমবার মগরা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। এক ছাত্রীর মা জানান, কখনো পুরো ক্লাসের মাঝেই খারাপভাবে স্পর্শ করেন ওই শিক্ষক, আবার ক্লাসে একা পেলে শ্লীলতাহানির চেষ্টা করেন। স্কুলের প্রিন্সিপাল কমলপ্রীত কৌর বলেন, এই ঘটনা জানাজানির পরেই শিক্ষককে সরানো হয়েছে। আজ অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে আবারও জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাত্র 1.5 মাস আগে বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে পাড়ি জমিয়েছিল হাতির একটি বিশাল দল, কিন্তু শীতের শুরুতেই সেই 52টি হাতির দল ফের বাঁকুড়ার জঙ্গলে হানা দিয়েছে। আমন ধান কাটার মরশুমের মাঝেই হাতির দলটির আগমনে চাষিদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির দলটিতে 8টি শাবক রয়েছে। রবির ভরা মরশুমে চাষের জমি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা পার করে বিষ্ণুপুরের জঙ্গল ছুঁয়ে দলটি চলে আসে জয়পুরের আধকাটা জঙ্গলে।
হাতের দলের গতিবিধির উপর নজরদারি বাড়াতে বন দফতর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। স্থানীয় এলাকাগুলিতে দুর্ঘটনা এড়াতে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় জঙ্গলপথ এড়িয়ে চলার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় এখনো আমন ধান কাটা চলছে। জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরা ধান গাদা রেখেই কাজ চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে হাতের দলটির যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক সমাজ। বন দফতরের অনুমান, হাতের দলটি মাচানতলা জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এবং চাষিদের ফসল রক্ষার্থে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দমদমের গোড়া বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সকালই চলল ইডির অভিযান। 49 ডক্টর এসপি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডির একটি দল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ। তবে শুরুতেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডির অফিসাররা। বাড়ির গেটের সামনে এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাংক প্রতারণা মামলায় প্রায় 600 কোটি টাকা তছরূপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা, সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও। দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালালো মঙ্গলবার সকালেই। এখানে দুটো গাড়ি আসে ইডির। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইডির অভিযান বলে খবর। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোড়াবাজার সহ আরও বেশ কিছু জায়গায় আজ মঙ্গলবার সকাল থেকেই চলল ইডির অভিযান। হুগলি জেলার কর্ণগড়ের মনসাতলা এলাকায় ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকে আনা এক মহিলার উপর ধর্ষণের চেষ্টা চালান এক ব্যক্তি। তবে আত্মরক্ষার্থে ওই মহিলা ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দেন। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি কর্ণগড়ে ভাড়া থাকতেন এবং চুঁচুড়ায় তার বাড়ি ছিল। তিনি স্থানীয় এলাকায় এসি, টিভি ও কিচেন চিমনি সারানোর কাজ করতেন। সম্প্রতি উত্তরপাড়ায় কিচেন চিমনি সারানোর সময় এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। কথায় কথায় অভিযুক্ত ওই মহিলাকে 7,000 টাকা বেতনে রিসেপশনিস্টের কাজ দেওয়ার আশ্বাস দেন এবং মহিলাকে ইন্টারভিউয়ের জন্য কর্ণগড়ে আসতে বলেন। সোমবার ওই মহিলা তার স্বামীকে সঙ্গে নিয়ে কর্ণগড়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছন। বাড়িতে ঢুকতেই অভিযুক্ত দরজা বন্ধ করে দেন এবং জানান মশা ঢুকবে। কিছু সময় পর মহিলার অভিযোগ, ওই ব্যক্তি আচমকাই তাকে জাপটে ধরেন এবং নিজেকে সম্পূর্ণ নগ্ন করে ফেলেন। তারপর মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন। এই অবস্থায় মহিলা আতঙ্কিত হয়ে পাশেই রাখা ব্লেডটি ধরেন এবং দ্রুত সেটি অভিযুক্তের যৌনাঙ্গে চালিয়ে দেন। রক্তাক্ত হয়ে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। মহিলা দ্রুত দরজা খুলে চিৎকার করতে থাকেন, বাঁচাও বাঁচাও। চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন এবং তার স্বামীও ঘটনাস্থলে পৌঁছন। ঘরের মধ্যে অভিযুক্ত নগ্ন অবস্থায় পড়েছিলেন এবং তার যৌনাঙ্গ রক্তাক্ত ছিল। পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয় এবং মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরজিকর ধর্ষণ ও খুন মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হতেই ফুঁসে উঠছে চিকিৎসকদের সংগঠন। ফের ধর্নার পথে হাঁটার সিদ্ধান্ত নেন তারা। 18 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে কাজ না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল শুনানির সম্ভাবনা। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল অসন্তোষ। গত শুক্রবার আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। জামিনের বিরোধিতা, সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 18 থেকে 26 ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করা হয়, কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। এরপরে মঙ্গলবার সকালে ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন চিকিৎসকরা। দীর্ঘদিনের বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল শিউরি থানার মিনিস্টিল গ্রামে। অভিযোগের তীর গ্রামেরই কিছু যুবকের দিকে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মিনিস্টিল গ্রামের বাসিন্দা মজবুল আনসার ও তার পরিবারের উপর এই হামলার অভিযোগ। মজবুলের বাবা দীর্ঘদিন ধরে গ্রাম মোড়ল হিসেবে কাজ করছেন। জানা গিয়েছে, রাতের বেলায় কিছু যুবক প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মজবুলকে হুমকি দেয়। পরে তার বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মজবুল আনসার অভিযোগ করেন, আমার বাবা মোড়ল, তাই বেশ কয়েকজন যুবক আমাদের উপর চাপ সৃষ্টি করছিল যেন তাদের পক্ষে বিচার দেওয়া হয়, কিন্তু আমরা তা করতে রাজি না হয় তারা বাড়িতে হামলা চালায় ও আগুন লাগায়। অভিযুক্ত যুবকরা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে দোষীদের খোঁজ চালানো হচ্ছে। আক্রান্ত পরিবারের এক সদস্য বলেন, অনেকদিন ধরেই এই বিবাদ চলছিল। মোড়ল বিচার করতে গিয়ে দোষ গুণ দেখেই রায় দিতেন, কিন্তু তারা নিজেদের পক্ষে রায় চাইছিল, আর সেই চাপ থেকেই এমন অশান্তির সৃষ্টি হলো। বাড়ি জ্বালিয়ে দেবে ভাবিনি। গ্রামের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে, তবে আতঙ্কের ছায়া এখনও এলাকায় বিরাজ করছে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।